অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। আলোচনার শুরুতেই বলি, আপনারা পোস্টটি মাঝপথে দেখে ছেড়ে দেবেন না। দয়া করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মতামত যদি কিছু থাকে দিন, আমাকে সমৃদ্ধ করুন। আসুন আমরা এগিয়ে চলি একটি সুন্দর ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ এ রাজ্যে ছোট ছোট ছেলে মেয়েদের খুব প্রয়োজন। একটা বাজে সমাজ রেখে চির বিদায় নিলে আমাদের ছোটরাও আমাদের ক্ষমা করবে না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। যারা বলেন রাজনীতিতে তাদের কোনো মন নেই বা রাজনীতিকে এড়িয়ে চলতে চান, তারা এমন কথা কেন বলেন? তারা অনেকেই রাজনৈতিক জগতের মানুষদের মধ্যে রাজনীতিটাই খুঁজে পান না। এভাবে আমাদের ভাবা উচিত। আসলে রাজ শব্দ অর্থ শ্রেষ্ঠ। অনেক রাজনৈতিক মানুষ রাজনীতিকে আপন ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করে রাজনীতিটাকে ব্রাত্য করে ছেড়েছেন। অথচ রাজনীতিতে যাদের টান নেই তাদের এক বিরাট অংশের কাছে শ্রদ্ধেয় সুভাষচন্দ্র বসু যথেষ্টই প্রিয়। সুভাষবাবু এমন এক স্তরের রাজনৈতিক নেতা ছিলেন যার জন্য তাকে নেতাজি বলে সম্বোধন করা হয়। যারা এমনভাবে নেতাজিকে চেনেন, হঠাৎ করে যদি তারা শোনেন যে রাজনীতিতে জনপ্রিয় নেতাজি সফল হতে পারেননি, বরং সফল হয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। কারণ কংগ্রেস ভেঙে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন নেতাজি। কিন্তু তিনি এমন রাজনীতি করলেন যে লেখককে বই প্রকাশ করে বলতে হয়েছিল সুভাষ ঘরে ফেরে নাই। অন্যদিকে মাননীয়া মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যকে মহাকারণ ছাড়তে বাধ্য করেছেন। মাননীয়া তিনিও কংগ্রেস ছেড়ে তৃণমূল দল গঠন করে রাজশাসন করছেন। অতএব শ্রদ্ধেয় নেতাজি রাজনীতিতে অচল, আর বুদ্ধদেব ভট্টাচার্যকে যিনি হারাতে পারেন তিনি সফল। রাজনীতির এই অসভ্য কথা শুনে অ্যাপলিটিক্যাল বা অরাজনৈতিক মানুষ যুক্তি দেন। এই কারণেই রাজনীতি থেকে তারা দূরে থাকতে চান, কারণ রাজনীতি তাদের পছন্দ নয়। আমি বলবো এটা পালিয়ে বেড়ানোর কৌশল। সোদপুরের নিহত চিকিৎসক কন্যাও কোনো রাজনৈতিক দল করতেন না আরজি করে। উনি শুধু সাদা আর কালোর প্রভেদ বুঝেছিলেন, আর সেই জন্য তাকে নৃশংসভাবে খুন হতে হয়। অরাজনৈতিক ব্যক্তিরা এরপরও বলবেন ওই চিকিৎসক কন্যার কি দরকার ছিল সাদা আর কালোর প্রভেদ করার? 15 লক্ষ টাকা তার কাছে যখন চাওয়া হয়েছিল দিয়ে দিলেই পারতেন। সামান্য ওইটুকুন টাকা যার থাকে না তার ডাক্তার হওয়ার প্রয়োজন কি? আসলে সাধারণ মধ্যবিত্ত ঘরে 15 লক্ষ টাকা জমাতে 20-25 বছর বহু কষ্ট করেও 100 জনের মধ্যে 80 জন মেয়ের বাবা মা পারেন না। ফলে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়েদের কেউ খেপে যাবেন এবং সাদা কালোর প্রভেদ বোঝাতে এতে আশ্চর্যের কিছু নেই। সোদপুরে চিকিৎসক কন্যা প্রকৃত সাদা দেখেছেন, অভিজ্ঞতা আছে, আবার কালো দেখেছেন। ওরা ছোটরা বড়দের আচরণ দেখে সহজেই সাদা আর কালোর প্রভেদ বুঝে যান। দেখুন আরেক কন্যা সাদা কালোর পার্থক্য বোঝাচ্ছেন মাননীয়াকে। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি। ম্যাডাম, আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযুক্ত বলবো। যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। প্রাসঙ্গিকতার কারণেই মোহাম্মদ সেলিম, পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য সম্পাদকের সাদা আর কালোর প্রভেদ বোঝাতে তার একটি ভিডিও প্রকাশ করছি, দেখুন। লোক টুট যাতে হ্যাঁ এক ঘর বানানে মে। মানুষের জীবন শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গিয়ে। সারা জীবন ভাবে একটা ঘর তুলব, জীবন শেষ হয়ে যায়। তারপরে হাউজিং লোন নিয়ে হোক, ঘরের ঋণ নিয়ে হোক, টাকা জোগাড় করে হোক, জমি জোগাড় করে হোক, একটা ঘর বানায়। আমার তো জীবন শেষ হয়ে গেল, আমার ছেলে মেয়ে বিয়ে দেবো,
জামাই আসবে, বউ আসবে, আচ্ছা একটা ঘর তুলে নি। लोग टूट जाते हैं एक घर बनाने में, तुम्हें शर्म नहीं आती बस्तियां जलाने में। একদিকে ঘর তৈরি করতে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, আর ওরা প্রতিদিন আগুন নিয়ে খেলছে, বস্তি পোড়াচ্ছে, ঘর পোড়াচ্ছে। আবার অনেকেই আছেন শুধু সাদা দেখতেই চান, কালো অপছন্দ তাদের। কালো কোনো সভ্য সচেতন মানুষেরই পছন্দ নয়, কিন্তু সাদা জীবন লাভ করতে চাইলে কালোর যেন সামান্যতম দাগ সাদায় কাটতে না পারে, তার জন্য প্রতিরক্ষার কৌশল জানতে হবে। প্রতিরোধ আর লড়াই এক পক্ষ প্রতিনিয়ত চালিয়ে না গেলে সাদা জীবন পাওয়া সম্ভব? কারা মানুষের ভালোর জন্য নিজেদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে মানুষের সাথে প্রতিনিয়ত কাজ করছেন, সেদিকটাও তো ভাবতে হবে মানুষকে। দেখুন তো, এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষের ক্ষতি চেয়েছেন কখনো? এরা সিপিআইএম দলটা করেন, এরা লড়াই আন্দোলন করে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেন। এর জন্য তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র এমন আক্রমণ করবেন, শুনুন। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। ভিডিওতে যেটা শুনলেন সেটা কোনো সভ্য সচেতন লোক পছন্দ তো করবেন নাই, উপরন্তু সাদা আর কালোর প্রভেদ বুঝতে প্রাক্তন এক বাম বিধায়ক কি বলছেন, শুনুন। গরিপাড়ার ছেলেপুলেদের নিয়েই মস্তানিটা করায়, আর তাদেরই অধিকার মজুরি বৃদ্ধি 13 বছর ধরে দিচ্ছে না। এই শ্রদ্ধেয় নেতা কমরেড বিনয় কুমারের একটা কথা ছিল, একটা স্বামী একসঙ্গে 2 সতীনের হতে পারে না। ঘরের বউটাই আর মন মরছে না, বাইরে মন মজেছে কোথাও। ঘরের ছোট বউটা বড় বউটাকে টুপি পরাচ্ছে, বলছে দাঁড়া না, ওকে ঘরে আনতে দে না, তুই তো রাজরানী হয়ে থাকবি, ও তো চাকরানি হবে। আর বেচারি বড় বউটা দেখছে রোজ অশান্তির চাইতে ভালো, এ ভালোই বলছে যে আমি ঘরে শুয়ে শুয়ে খাবো, নতুন বউটাকে আনলে ও কাজ করে খাবে। তো বড় বউ রাজি হয়ে গেছে। এবার বিয়ে করে আসার পর কি হয়, আপনাদের সবার অভিজ্ঞতা কি? বড় বউটা রাজরানী আর ছোট বউটা চাকরানি হয়? ছোট বউটা রাজরানী হয় আর বড় বউটা চাকরানি হয়। একটা স্বামী যেমন একসঙ্গে 2 সতীনের হতে পারে না, তেমনি একটা সরকার একসাথেই যোদ্ধার আর একসাথেই ক্ষেত মজুরের হতে পারে না। এই তৃণমূল কংগ্রেস ওই যোদ্ধারের দালাল আর তাদের অবশেষদের দালাল, এরা ক্ষেত মজুরদের স্বার্থ দেখতে পারে না। তাই মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে 13 বছর পরেও ঘুরাবে 26 দিন ধরে ধর্মঘট করতে হয়, পুলিশের আক্রমণ সহ্য করতে হয়, তৃণমূলের নেতাদের মস্তানির সামনে দাঁড়াতে হয়। পশ্চিমবঙ্গে তৃণমূলের এই যে সরকারটা চলেছে, সেই সরকারের পুলিশ প্রশাসনের মদতে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসক কন্যার দেহ কোনোরকম পোস্টমর্টেম করে পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে সিপিআইএম যুব সংগঠন বাধা দেয়নি। সেই সময় ওই বাধা দেওয়ার কাজটা হয়েছিল বলেই রাজ্যবাসী, দেশবাসী এবং পৃথিবীবাসী অনেকেই ঘটনাটি জানতে পেরেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রশাসনের সাথে অসম লড়াই জেনেও বাধা দিয়েছিল। সাদাকে রক্ষা করতে কালোর বিরুদ্ধে এক ভীষণ লড়াই। এই সুবর্ণ গোস্বামী স্যার, যিনি এই তমনাশ চৌধুরী স্যার যারা, আর সাথে মীনাক্ষী মুখার্জি, আমি নাম মেনশন করেই আমি বলছি, এনারা আমাদের, আমি আর আমার ছেলে, দাদা দিদি তো ছিল না, আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে, তখন ওনারা আমাদের কাছে গেছিলেন। গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন, আপনারা তো বাড়ির লোক, আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই। তো আমি বললে তো কিছু হবে না, বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি। সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য, যে একবার আমাকে, আমি তো বাড়ির লোক, একবার দেখা করতে দিন, তো দেখা করতে দেওয়া হয়নি। প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মীনাক্ষী মুখার্জি, ডাক্তার যারা, তারা গাড়িটাকে প্রচন্ড, এগুলো আমি মানে চোখের
চোখের সামনে দেখেছি, ওনারা হয়তো দেখেনি, কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম। আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে। সেখানে একটা মহিলা পুলিশ ছিল না, ওই মহিলাকে প্রোটেক্ট করে না, সব মানে যারা পুলিশের ঊর্ধ্বতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে। আমার এখন মনে হচ্ছে যদি সত্যি আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম, অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম। আফসোস হচ্ছে শুধু আরজি কর কাণ্ডেই প্রশাসনের কালো কাজ আমরা দেখেছি। আচ্ছা, এ রাজ্যের প্রশাসন শুধু একাই পশ্চিমবঙ্গবাসীকে কষ্টে রেখেছে? এই সরকারের অনৈতিক কাজের সমর্থনে কেন্দ্রের বিজেপি সরকারের প্রচ্ছন্ন মদত নেই? যদি সেটা না হবে তাহলে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কি বলছেন শুনি। দেখুন, গত 10 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মানে সমাজে যারা ঘৃণিত ছিলেন, কেউ শিক্ষক দুর্নীতির জন্য, কেউ পুরসভার দুর্নীতির জন্য, কেউ কয়লার দুর্নীতির জন্য, কেউ গরু পাচারের জন্য, তারা কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন। মানে এইটা সিবিআই এর ব্যর্থতা আপনি বলছেন, ইডির ব্যর্থতা বলছেন। আমি কিন্তু বলছি যে এটা সিবিআই ইডির ব্যর্থতা নয়, এটা সরাসরি তৃণমূল এবং বিজেপি যে আন্ডারস্ট্যান্ডিং, তার ফলেই কিন্তু মানে যারা সমাজে বড় বড় অপরাধের সাথে অভিযুক্ত আছেন, যাদেরকে মানে চার্জশিট দিয়ে প্রমাণ করে চিরজীবন জেলে থাকার কথা ছিল, তারা রাজনৈতিক সমীকরণে আজকে জেলের একের পর এক জেলের বাইরে আসছেন, মুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত জমা দেওয়া হচ্ছে না। একটা পেশাদারী সংস্থা হিসাবে সিবিআই ইডি তারা চার্জশিট দিতে পারছে না, আমি এটা বিশ্বাস করতে কিছুতেই রাজি নয়। পরিষ্কার দিল্লির নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে দল টিএমসি এবং মানে বিজেপির যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের জন্যই কাকু ধরা পড়লেও তার মালিক ছাড়া থাকে। বিভিন্ন সময় বিচারপতিরা মানে সিবিআই ইডি নিয়ে বিষাদগার করেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, এবং একের পর এক যে মানে সাক্ষ্য প্রমাণের অভাবে সমাজের সবচেয়ে মানে ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যে এটা রাজনৈতিক প্রভাব এর মধ্যে রয়েছে, এবং রাজনৈতিক প্রভাব ছাড়া এতগুলো মামলায় এতগুলো মানে অভিযুক্ত একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন। গত 10 দিনে যখন আমরা বাংলাদেশ নিয়ে মানে ব্যস্ত ছিলাম, তখন একের পর এক সমস্ত ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি পরিষ্কার রাজনৈতিক অঙ্কটা কি আমি বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন গত কয়েকদিনে পরিষ্কার মানে ইন্ডিয়া জোটে যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিভাজন তৈরি করতে পেরেছেন, এবং তার তরফ থেকে যখন মানে কংগ্রেসকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেটাকে সমর্থন একের পর এক নেতারা করেছেন, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অগ্রেজ যাদব। ফলে এটা তো সবচেয়ে স্বস্তির জায়গা মানে মোদির, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটাকে ব্যবহার করলে বা তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে থাকলে নরেন্দ্র মোদীর দিল্লির শাসন ক্ষমতা আরো বেশি সুদৃঢ় হবে। তাহলে নরেন্দ্র মোদী কেন তার প্রতিদান হিসাবে সিবিআই ইডি কে রাজনৈতিক কারণে ব্যবহার করবে না? ইতিমধ্যেই একাধিকবার ব্যবহার হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে কেস প্যারোড হিসাবে বলেছে। ফলে নরেন্দ্র মোদী তার মতন করে রাজনীতি খেলছে। একদম পরিষ্কার দিদি মোদী সেটিং এর ফলে একের পর এক ব্যক্তিরা কিন্তু জেল থেকে বেরিয়ে আসছেন, এবং আজকে যে সিবিআই শেষ পর্যন্ত চার্জশিট জমা দিতে পারল না সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অথচ দেখুন, তৃণমূল এত কিছু ভুল নাগরিক জীবনে করে গেলেও এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মাননীয়ার উপর প্রচ্ছন্ন মদত না থাকলে বিজেপিকে এই রাজ্যের সরকারি বিরোধী দল বানিয়ে কোনো লাভ হয়েছে রাজ্যের মানুষের? কোথায় বিজেপির লোক? কোথায় ওদের এই রাজ্যের সরকারি বিরোধিতা, সরকারি কাজকর্মের বিরোধিতা? যদি বিজেপি এই রাজ্যের প্রকৃত বিরোধী দল হতো, তাহলে শূন্য তকমা পাওয়া সিপিআইএম যুবনেত্রীকে এসব বলতে হচ্ছে কেন? কেন পারছেন না বলতে বিধানসভার ভেতরে? কেন পারছেন না বলতে রাস্তায় দাঁড়িয়ে? কোথায় পিছনের টান? গলাতে পাত্তা আছে নাকি কোথাও? নাকি টিকি কোথাও বাধা আছে? কে এই দুর্নীতির বিরুদ্ধে বলবে? কে? বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে? 18 বছরের নিচে নাবালিকার বিয়ে? উত্তরপ্রদেশ 1, ত্রিপুরা 2, পশ্চিমবঙ্গ 3 নম্বরে নিজের নাম লিখিয়েছে কম বয়সী নাবালিকা মেয়েদের বিয়ের জন্য।
বলতে পারবে কথা? পরিযায়ী শ্রমিকের গোটা রাজ্যটা কিলবিল করছে। 28 জন মহারাষ্ট্রে কাজ করতে গেছে, পরিযায়ী শ্রমিক মরে গেল, পরিবারকে খবর অব্দি দিল না, পরিবারকে খবর দেওয়ার আগে ডেড বডিগুলোকে পুড়িয়ে দিল প্রশাসন। কথা আছে ওই তো মেদিনীপুর। ফলে প্রকৃত সত্য কথাটি মীনাক্ষী বলেই দিলেন যখন সাংবাদিকরা মেদিনীপুর মেডিকেল কলেজ আর হসপিটালের ফলস স্যালাইন আর ওষুধ প্রয়োগে প্রসূতি এক মায়ের মৃত্যু এবং অন্য আক্রান্ত প্রসূতি মায়েদের সংকটাপন্ন অবস্থায় তার রিয়াকশন জানাতে হয়। বামেরা স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না। দেখতেন যদি এই অভিযোগ আসতো, পশ্চিমবঙ্গে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো, লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো, তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত। যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে, যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে, তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে। আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি। নইলে ওই সন্দীপ ঘোষটা জামিন পেয়ে যায়, নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয়, নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পর্ন ভিডিও বাজারে বিক্রি করে, তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? নাচে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধের বিকল্প ওষুধ না মানে না এনেও সমস্ত ওষুধকে বন্ধ করে দিল, মানে এরপরে রোগীরা কোথায় যাবে, কি করছে? বললাম তো, যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লাল ঝান্ডা চালাতো, এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না। আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে। জিজ্ঞেস করুন পুলিশকে, স্বাস্থ্য দপ্তরকে, আরজি করে পাথরতা যে ডাক্তার, সেখানকার ছাত্রী, কেন তার ডেড বডিটা এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, নিজের মা বাপকে না দেখতে দিল? তাহলে শুধু ওষুধ কোম্পানি নয়, এখানেও একই জিনিস। শুধু স্বাস্থ্য দপ্তর নয়, স্বাস্থ্য দপ্তরকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন। আমাদের খুব ভয়, যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের, আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার, এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে। রাজ্যের মানুষের ভবিষ্যৎ খুব 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 সংকটে আছে। কাজেই দূর থেকে দেখে যাওয়া বা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অন্যায় সহ্য করা অন্যায়ের বিরুদ্ধে যাওয়া হলো না, বরং সেটা হলো সংসদ ভবনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের চুপ করে থাকা যখন জনবিরোধী বিল বিজেপি সরকার একের পর এক পেশ করেই চলেছে বিনা বাধায়। সুতরাং সাদা কালোর প্রভেদ বুঝুন। 2026 সালের বিধানসভা নির্বাচনে সচেতনভাবে ইভিএমের বোতাম টিপে নিজের সঠিক প্রার্থীকে নির্বাচিত করুন এবং অন্যদেরকেও একই কাজ করতে দায়িত্ববান হন। সবাই ভালো থাকুন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।